আজ আরও একবার লাইভে এলাম, কারণ আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ এটাই আমার কাজ। যে আন্তর্জাতিক ঘটনাবলী ঘটছে, এই আগামীতে যেমন করে বলা হয়েছে আরও অনেক আহামরি মহামারী আসবে, প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক। তো সেই বিষয়ে আপনাদের সবসময় প্রস্তুত রাখা আমার কর্তব্য বলে মনে করি। তো সেই কারণেই লাইভে আসা, যদিও এই বিষয়গুলো আগামীতে কি কি হতে চলেছে স্ট্যাচুতে লেখা রয়েছে সেখানে বিভিন্ন প্রবন্ধ নিবন্ধের মধ্যে রয়েছে, তবুও সেগুলোকে রিলেট করে যে দৈনন্দিন ঘটনাবলী যেগুলো ঘটছে সেই বিষয়েও আপনাদের অবহিত করা জরুরি। কারণ আপনি বইতে প্রবন্ধ নিবন্ধ এবং আগামীর বিষয়গুলো তো পাবেনই, সব কিছুই যেগুলো রিলেটেড নতুন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে। তো পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্ট্যাচুতে রয়েছে। কিন্তু এই যে আমি বারবার বলেছি যে সাম্প্রতিক ঘটনাবলীও আপনাদেরকে জানাতে হবে, অবহিত করতে হবে। তো এই সাম্প্রতিক ঘটনাবলী বা সাম্প্রতিক ডেভেলপমেন্ট নিয়ে তো বইটাতে তথ্য থাকে, প্রস্তুতির বিষয় থাকে, কিন্তু ঠিক আজকে বা কালকে কি ঘটলো সেগুলো তো খবরের বিষয় এবং সে বিশ্লেষণের বিষয়। তো এই কাজটা তো কোনো দালাল মিডিয়া করবে না, এই কাজটা আরও কেউ করছে বলে আমার জানা নেই। তো আজকের ভিডিওতে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় সহযোদ্ধাদের বলবো এই বিষয়টি গ্রামে গ্রামান্তরে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে যারা পশুপালনের সঙ্গে, খামারের সঙ্গে, পোলট্রির সঙ্গে যুক্ত আছেন। যদিও এটা আমাদের সবাইকে নিয়েই, এই নতুন বিশ্ব ব্যবস্থাতে আমরা সবাই ইউজলেস ইটার্স, সিংহভাগ মানুষ। আচ্ছা বিশ্বজিৎ, স্বাগত জানাই। তুমি আসবে বলেছিলে, এসো, ভালো লাগবে। এখনও আমাদের সামনে অনেক কাজ। তো হ্যাঁ, বিশ্বজিৎ এই যে মন্তব্যটা করলো তার থেকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাই। বইমেলায় অনেকে এসেছেন, অনেক ছবি জমে গেছে। সব ছবি আমি ফেসবুকেই আপলোড করব, আর কেউ যদি ব্যক্তিগতভাবে চান তারা অবশ্যই মেসেজ করবেন, আমি অবসরে দেওয়ার চেষ্টা করব যাতায়াতের পথে। আর যারা কুরিয়ারে বই নেওয়ার আগ্রহ জানিয়েছেন তাদেরকে বলি 31 তারিখের পরে যোগাযোগ করুন। কেউ কেউ ইতিমধ্যেই সমস্ত কিছু প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছেন, তো তাদের বইও 31 তারিখের পরে পাঠানো শুরু হবে। আর যারা মেসেজ করছেন বা কমেন্টে জানাচ্ছেন তারা 31 তারিখ রাত্রি থেকেই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। তো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেই এই তাদের নবজাতককে অমৃত কি দেওয়া দেবে না কি দেওয়া, বিভিন্ন রকম বিষয় রিসার্চ যেগুলো নিয়ে আমি করছি এই মুহূর্তে, তারা প্রশ্ন করছেন। তাদেরকে সবিনয়ে জানাই যে আগামীতে ব্যক্তিগত পরিচয় ছাড়া, মুখোমুখি হওয়া ছাড়া আপনাকে মেসেজে বা কমেন্টে যেটুকু বলতে পারবো আমি, সেটা সবই পাবলিক ফোরামে যা বলা যায়, অফিসিয়ালি যা বলা যায় সেটাই বলতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আপনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি, বিশেষ করে অনেকেই ফেক প্রোফাইল ব্যবহার করছেন, আপনি ঠিক কে এবং কোথায় থাকেন, আপনি সত্যি আমার শুভাকাঙ্ক্ষী না সহযোদ্ধা নাকি, এই বিষয়গুলো অন্তত মুখোমুখি হলে তো আমি মানুষ চিনি, অন্তত সেই জায়গায় আমি যেতে পারি। কিন্তু আচমকা কোনো রকম এই মেডিকেল বিষয়ে প্রশ্ন, যারা আমার মুখোমুখি হচ্ছেন না বা সুযোগ পেয়েও হচ্ছেন না বা আসছেন না, অথচ তারা তাদের নবজাতকের প্রাণ নিয়ে বা নিজেদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, শুধুমাত্র মেসেজেই সারতে চান,
তাদেরকে সবিনয়ে জানাই, এটা তো আর মুঘল সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই রকম তথ্য নয়। হুম, অনেক কথা বলার থাকে, আগে পিছে অনেক কিছু জানার থাকে, আপনার বর্তমান স্বাস্থ্যের পরিস্থিতি থেকে শুরু করে। তো এখানে এই সব সেনসিটিভ বিষয় আমি কিন্তু আপনাদের পরিচিত না হলে, ব্যক্তিগত পরিচিতি ছাড়া, হ্যাঁ অবশ্যই বলবো নিশ্চয়ই, কিন্তু সেটা পাবলিকলি যেটা বলা যায়, অর্থাৎ যেটাকে বলা হয় ফর্মাল স্টেটমেন্ট, সেটাই দেব। কারণ এইসব স্ক্রিনশট বা আমার বক্তব্য এখন চারদিকে আমি দেখতে পাচ্ছি, আমি অনুভব করি স্বাভাবিক অনুরাগী আর সঙ্গে সঙ্গে ভালোবাসায় মানুষের সঙ্গে সঙ্গে শত্রু তো প্রতিপক্ষ তো বাড়ছেই। তো এসব বিভিন্ন বিষয়ে স্ক্রিনশট থেকে শুরু করে ইতিমধ্যেই তো অনেকেই সব দালাল বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি, সেটা আমার সহযোদ্ধারা জানেন, বিভিন্ন রকমের মানে বুঝতেই পারছেন না, আমাদের মতো মানুষের যেমন অনুরাগী থাকে, ভালোবাসার মানুষ থাকে, তেমনি নিন্দুকও থাকে, প্রতিপক্ষ থাকে, এবং সেটা তারা আরও তৎপর হবেন আগামীতে। সুতরাং এই জাতীয় বক্তব্য আমার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারি, কারণ বিশেষ করে আমি প্রিয়জনকে, পরিচিত জনকে মুখোমুখি যা বলতে পারি, আমি একটা অচেনা মানুষকে তো নিশ্চয়ই সেটা বলতে পারি না, বিশেষ করে এই স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল বিষয়ে, তাই তো? না, আমি বুঝতেই পারছেন আমি এসব পরোয়া টরোয়া করি না। আমি সবসময় ওপেনলি কথা বলি, এবং বারবার বলি, আজকেও একটি পোস্ট দিয়েছি, তেমন হলে আমি ছুটে যাব, কারণ আমি যেটা করছি সেটা রীতিমতো আইনসম্মত। কারণ কোন ভ্যাকসিনকে জোর করে দেওয়া যায় না, সেটা সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং অর্ডার আছে, অবজারভেশন আছে, ভার্ডিক্ট আছে। তো এ ব্যাপারে কোনো সন্দেহ, কিন্তু ওই যে ধরুন এইরকমভাবে কোনো প্রতিপক্ষ এটাকে একটা কোনো বক্তব্যকে ব্যবহার করে মিসকোট করে বা স্ক্রিনশট নিয়ে, আমি প্রিয়জন ভেবে তাকে বললাম, সেটাকে নিয়ে যদি আইন আদালতের চক্করে যায়, সেটা তো একটা অন্যরকম, সেটা আমরা জানি, তাই তো? তো সেই ক্ষেত্রে আমি অন্তত সেটা কি হবে, ডিলে হবে, আমার গ্রামে গঞ্জে যাওয়াগুলো আটকে যাবে, তখন আমাকে এইসব আদালতের চক্কর কাটতে হবে, এটাও তো অনেকেই চাইবে, তাই না? তো এটাকেও আমি তো এড়াতে চাইবো, তাই না? তো এটা কি হয় বলুন তো, মুভমেন্টকে আটকে দেয়। অমুক দিন আপনার হিয়ারিং আছে, আপনাকে অমুক দিন যেতেই হবে, বেশ মিটে গেল। তাহলে ওই দিন আপনি ওই সময়টা গ্রামের মানুষের সঙ্গে যদি একটা সভা করতাম, সচেতন করতাম তাদেরকে আগামীর বিপদ সম্পর্কে, সেটা তো আটকে গেল, তাই তো? তো সুতরাং এই রকম অনেক মানুষ ওঁত পেতে আছে, আমি জানি, তাই আবার মার্জনা চাইছে। এই ধরনের প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে করবেন না। যদি আপনার সঙ্গে আমার আগে আলাপ হয়ে থাকে, আমি তো নিশ্চয়ই আপনাকে চিনতে পারবো, বা তখনই আমাকে বলবো, আপনি আমাকে ফোন করে নিন, বা কাছাকাছি থাকলে বলবো আসুন মুখোমুখি আরও একবার বসি। কারণ এটা আপনার আগামীর প্রজন্মের ব্যাপার, আপনার নিজের স্বাস্থ্যের ব্যাপার, তাই তো, সুস্থ থাকার ব্যাপার। তো এর জন্য যদি আপনি একটা দিন ব্যয় করতে না পারেন, অনেকেই তো আজকেই বাঁকুড়া থেকে একজন এসেছিলেন, আমি তার ভিডিও দিয়েছি, সুদূর উত্তরবঙ্গ থেকেও মানুষ আসছেন, তাই তো? তো সেই ক্ষেত্রে যদি আপনি এটার জন্য সময় করতে না পারেন, হ্যাঁ, অথচ আপনি আপনার আগামী নিয়ে অত্যন্ত চিন্তিত, আপনার নবজাতকের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত, তাহলে আমি কি ভেবে নেব যে আপনি সিরিয়াস নন? তো এটাই আমার অবজারভেশন। তাই এই জাতীয় উপদেশ, অন্য বিষয়ে কথা হতেই পারে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের অনেক অনেক দিক আছে, সেসব নিয়ে অনেকে প্রশ্ন করেন, আমি তার উত্তর দিই, হ্যাঁ, সে বিষয়ে লাইভ করি, হ্যাঁ, আজকেই একজন প্রশ্ন করেছেন কমেন্টে, তো সেই বিষয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা জানেন, আমি অকাতরে সেই সব তথ্য দিই। এখন যেমন যে বিষয়টি আলোচনা করছি, এটি আন্তর্জাতিক বিষয়, যা আমাদের কেউ ছুঁয়ে যাবে অনিবার্যভাবে, তো সেগুলো নিয়ে সমস্যা নেই। কিন্তু আপনার ব্যক্তিগত স্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য, এইসব বিষয়ে আপনাকে আমি তো এইভাবে একটা অচেনা মানুষকে এভাবে পরামর্শ দিতে পারি না, সে অধিকারও আমার নেই, তাই না? বুঝতেই পারছেন কেন নেই, কারণ আমার তথাকথিত চিকিৎসকের ডিগ্রি নেই, আমি নিজেকে চিকিৎসক বলেও দাবি করি না। হ্যাঁ, আমি স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন রকমের রিসার্চ করি, এবং যে রিসার্চগুলো আমি বহু আগেই এইসব পাশাপাশি আর্থসামাজিক বিশ্লেষণ গবেষণা নিরন্তর করে চলেছে এবং আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে।
তো তার পাশাপাশি আমি এই বিষয়টাও মানুষকে সাহায্য করে থাকি, কিন্তু সেটা এবার থেকে যারা আমার মুখোমুখি হচ্ছেন আমার পরিচিত মানুষ তাদের ক্ষেত্রেই কিন্তু এটা করব, কারণ বুঝতেই পারছেন এটাও ব্যাপক অর্থে। কেন? এতে করে যাতে অন্যান্য মানুষ বা আমার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকর্ম ব্যাহত না হয় সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। আর আরেকটি বিষয় বলে দিই যে আগামীতে তো আবার আমি জানি 2025-এ ডেঙ্গু ভ্যাকসিন আসছে এবং আরও অন্যান্য ভ্যাকসিন আসছে। তো সেই সময় আবার কড়াকড়ি শুরু হবে। তখন যদি কেউ আবার আমাকে ফোন করে বলেন আমি স্যার আমি পড়েছি বিপদে, আসুন আমি এইখানে থাকি, কি করব না করব। হ্যাঁ, এরকম যাকে বলা হয় না, অনেক মানুষ আছেন তারা যখন এখন শান্তিকাল মনে করছেন সব আগের মতো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি নিশ্চয়ই হেল্প করব, কিন্তু অগ্রাধিকার দেব না। কেন দেব না? কারণ এত এত মানুষ আসছেন, সবার কাছে কি আমাকে সমানভাবে একই সঙ্গে ছুটে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, বা সবাইকে এত এত ফোন ধরাও সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে যারা আমার পরিচিত মানুষ তাদেরকেই তো আমি অগ্রাধিকার দেব, কারণ তারা বিশ্বাস অর্জন করেছেন। একটা অচেনা মানুষ যদি হঠাৎ করে উনি দাবি করেন যে আমার ফেসবুকে উনি 2-3 বছর ধরে আছেন, অথচ আমার সঙ্গে তার দেখাই হয়নি, পথসভাতে দেখা হয়নি, বইমেলায় দেখা হয়নি, কলেজ স্ট্রিটে দেখা হয়নি, কোথাও দেখা হয়নি, তিনি হঠাৎ করে এইরকম করে আমার নাম্বারটা যেহেতু এখন মানে সোশ্যাল মিডিয়াতে বহু লোকের কাছে আছে, তারা হঠাৎ করে ফোন করে এরকম সাহায্য প্রার্থনা করছেন, স্বাস্থ্যকর্মীদের হাতে ফোনটা ধরিয়ে দিচ্ছেন। এরকম অনেক হয়েছে, আমি তাদেরকে ট্যাকল করেছি, অতীতে করেছি, কিন্তু তারা পরবর্তীকালে আমাকে ভুলে গেছেন। স্বাভাবিক, আমরা তো আপনজনদেরও ভুলে যাই, আমি তো কোন ছাড়, তাই না? তো আগামীতে কিন্তু আমি আবার বলছি যে এইরকম কিন্তু যদি আপনারা মনে করেন যে আমি সবসময় আপনারা যখন প্রয়োজন হবে তখনই আমি অ্যাভেলেবল থাকব, কিন্তু এই যে আহ্বান, সেটা বইমেলায় আহ্বান বলি, কলেজ স্ট্রিটে বলি, আমি পোস্ট দিই কিন্তু নিয়মিত আমি কলেজ স্ট্রিট থাকছি, বা অমুক গ্রামে যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি। এই যেমন বইমেলার পরে আমি নবদ্বীপে যাব, মোটামুটি এরকমই ঠিক হয়েছে। এক সহযোদ্ধা পাঠক আগাম বলে রেখেছে। এছাড়া আরও বেশ কয়েকটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, পুরুলিয়ায় যাওয়ার কথা রয়েছে। হ্যাঁ, তো এগুলো রয়েছে, তো সেখানে আমি জানিয়ে দিই। তো সুতরাং আপনার এত এত অপশন থাকা সত্ত্বেও যদি আপনারা আমার মুখোমুখি হতে না পারেন, আমি যদি বিশ্বাস অর্জন করতে না পারি আপনাদের, তাহলে তো বুঝতেই পারছেন আমার অক্ষমতা আমি জানিয়ে দিলাম। এবারে আসছি যে গুরুত্বপূর্ণ কারণে আমি লাইভ হয়েছে। বার্ড ফ্লু আবার শুরু হয়ে গেছে ক্যালিফোর্নিয়ায় মহামারী, এই খবরটা আমি লিঙ্কে দিয়ে দেব। এবং প্যানিক বিস্তার রীতিমতো শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, কম্বোডিয়াতে আবার নতুন করে একটি 12-13 বছরের বালকের দেহে বার্ড ফ্লু ট্রান্সমিশন হয়েছে বলে ওরা জানাচ্ছে। প্রসঙ্গত জানিয়ে দিই যে 2023-এ এবং তার আগেও কম্বোডিয়াতে 60 থেকে 65 এরকম বার্ড ফ্লু কেস পাওয়া গিয়েছিল মানুষের শরীরে, যেটা সংক্রামিত হয়েছিল বলে ওরা দাবি করছে, অর্থাৎ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1। তো এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে ওখানে নাকি মানে কম্বোডিয়াতে খুব খারাপ অবস্থা শুরু হয়েছে। আবার নতুন করে হিউম্যান ট্রান্সমিশনের ব্যাপারগুলো শোনা যাচ্ছে। আর ক্যালিফোর্নিয়ায় কি হচ্ছে? ক্যালিফোর্নিয়াতে নাকি পোলট্রি লকডাউন শুরু হয়েছে, অর্থাৎ পোলট্রি ফার্মগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানে নাকি আকাশ থেকে পাখি, মানে সংক্রামিত পাখি, তারা টপাটপ করে মাটিতে পড়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা বলুন। তো অর্থাৎ পোলট্রি ফার্ম লকডাউন শুরু হয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখবেন, ক্যালিফোর্নিয়াতে। অর্থাৎ একদিকে ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে কম্বোডিয়া এশিয়া মহাদেশ, অর্থাৎ বুঝতেই পারছেন আন্তর্জাতিক আকার নিচ্ছে, যেটা আগে থেকেই ওরা বলে রেখেছে। আপনারা ইতিমধ্যেই জানেন, আমি বহু আগেই এটা বিষয়ে লিখেছি, বলেছি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, যেটা আগেও কিন্তু আমাদের দেশে ওই যে ওরা রিহার্সাল দিয়ে রেখেছে, মনে আছে সেসব দিনের কথা। বহু পোলট্রি ফার্মার তারা আত্মহত্যা করেছিলেন, এবং সেই সময়ে অনেক ক্ষেত্রে যে এটা ভয়ের ব্যাপার নয়, এটাতে কিছু হয় না, এটা বোঝানোর জন্য অনেক পোলট্রি চাষি খামার যারা রয়েছেন তারা বিনা পয়সায় বা খুব কম দামে 10 টাকা 15 টাকা এমনকি রান্না করা মাংস তারা খাইয়েছিলেন। তো মনে আছে,
হ্যাঁ, আমার মনে আছে। সেই সময় তথাকথিত শিক্ষিত ভদ্রলোক শ্রেণী তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা এই পোলট্রি কেনা বন্ধ করে দেন। খুব বেশি দিনের কথা নয়। এটা কিন্তু এই নিউ ওয়ার্ল্ড অর্ডারেরই রিহার্সেল ছিল। আপনারা শুধুমাত্র যারা মনে করছেন যে করোনা দিয়েই নিউ ওয়ার্ল্ড অর্ডার মহামারীর সূত্রপাত, তা নয়। ওরা তার আগে সোয়াইন ফ্লু মহামারীকে কাজে লাগানো মহামারী হিসেবে ওরা হুকে ম্যানেজ করে ওটাকে মহামারী করার চেষ্টা করেছিল। সেটা উলগ্যাম ওডার নামে বিশিষ্ট এক বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী, তিনি ফাঁস করে দেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য অমৃতস্বপুত্রা দ্বিতীয় খণ্ডে রয়েছে। আপনারা বইটি অনেকেই সংগ্রহ করেছেন। আরও কিছু কপি অবশিষ্ট আছে এখনও পর্যন্ত, এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই আমি কিন্তু এরপরে আর এইসব বইয়ের সংস্করণে যাব না, নতুন সংস্করণে যাব না, কারণ আমি ব্যস্ত হয়ে পড়ব। তাই যারা সংগ্রহ করতে চাইছেন তারা সংগ্রহ করে নিন যদি মনে করেন জরুরি, কারণ আমি এই বইপত্রের কারণে, যদিও বইমেলাটাকেও আমি জনসংযোগের কাজেই লাগাচ্ছি, অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, ভিডিও করছি, ছড়িয়ে দিচ্ছি। আমি ওই যে বললাম না, আমি ঢেঁকি, আমি স্বর্গে গেলে ওই ধানই ভানবো। এখন বিশেষ করে এই পরিস্থিতিতে আমার লেখার জগৎটা অনেক বেশি বিস্তৃত। আপনারা জানেন, যার আগেকার বই পড়েছেন, দ্রৌপদী পড়েছেন, ঢেউ পড়েছেন, অন্যান্য কবিতার বই পড়েছেন, তারা জানেন আমার লেখার জগৎটা অনেক বেশি বিস্তৃত। সমসাময়িক অনেক লেখক সাহিত্যিকের তুলনায় আমার লেখার জগৎ অনেক বেশি বিস্তৃত। কিন্তু আমি এই মুহূর্তে বুঝতেই পাচ্ছেন, আমি আমার লড়াইটা মানুষকে নিয়ে, মানুষকে সচেতন করা নিয়ে। লেখক হিসেবে আমার মনে হয় এটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। তাই আমি আগামীতে মনে হয় না আর যেমন চক্রব্যূহ দিনরাত্রির আর সংস্করণ আমি করব না। যদিও অনেকেই বলছেন, বইটি কিন্তু আবার বলছি আর বেশি কপি নেই। যারা যদি সংগ্রহ করতে চান না, সংগ্রহ করে নিন, কারণ পরবর্তীকালে কিন্তু এটার সংস্করণে আমি আর যাব না। কারণ ওই যে আমাকে তাহলে ওই সব নিয়েই পড়ে থাকতে হবে। আমার মূল যে কাজটা, এই ঘোরাঘুরি, গ্রামেগঞ্জে যাওয়া, এগুলো ব্যাহত হবে। তাহলে এই যে ফিরে আসছি, এই যে মহড়া আগে দেওয়া হয়েছিল দেখবেন, বিশেষ করে সেই সময় আমার মনে আছে, তখন আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াতাম। মেসের ছেলেরা কিন্তু সুযোগটাকে সুবর্ণ সুযোগ কাজে লাগিয়েছিল। তারা কিন্তু প্রতিদিন চিকেন খেত কম দামে, এবং অনেকেই হয়তো জানেন আমার প্রোফাইলেও তারা কেউ কেউ সেই সময়ের মানুষ আছেন। মানে সেই সময় তথাকথিত এই বার্ড ফ্লুর বিষয়টা যখন চলছিল, তখন অনেকেই কিন্তু ব্যাপারটা করেছিলেন, কিন্তু একটা সিলেকশন। তখন করোনা ছিল না। এবারে কিন্তু প্যানিকটাকে ওরা জানি না, আমার মনে হয় না আমরা যারা ব্যাপারটা সচেতন তারা নিশ্চয়ই প্যানিকড হব না। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, প্রশাসনকে নামানো হবে। তাই কি হচ্ছে একে দেখে নিই আমরা ক্যালিফোর্নিয়াতে। তো ক্যালিফোর্নিয়াতে যেটা হচ্ছে, ওরা বলছে যে মহামারীর আকার নিয়েছে ইতিমধ্যেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, এবং সেটা তার ফলে কি হচ্ছে, ইতিমধ্যেই প্রচুর নাকি লক্ষ লক্ষ বার্ড বা পাখি মারা গেছে। এবং এটা কাদের এবং মানুষের মধ্যেও, যেটা কম্বোডিয়াতে সংক্রমণ হয়েছে, আগেও হয়েছিল। এবং এটা কি বলা হচ্ছে যারা পাখিটা হ্যান্ডেল করেন, অর্থাৎ যারা খামারে কাজ করেন, পাখি ধরেন বা সংস্পর্শে থাকেন, বা মাংস কাটেন, মুরগি কাটেন বা পোলট্রি কাটেন, সেই সব মানুষ এই সংস্পর্শে আসবেন বা আসতে পারেন বলে ওরা জানাচ্ছে। বেশ ভালো কথা। এছাড়া কি, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী, পোষ্য প্রাণীদের মধ্যেও এই সংক্রমণ হতে পারে। তো মানুষের মধ্যে যদি হতে পারে, তো গরু ছাগলের মধ্যে কেন হবে না? মানুষও তো স্তন্যপায়ী ম্যামাল, ওর গরু ছাগলও ম্যামাল। অর্থাৎ পাখি থেকে শুরু করে এই সংক্রমণ মানুষের মধ্যে তো বটেই, গরু ছাগল বা অন্যান্য পোষা প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তারা সেটা জানিয়ে দিয়েছে, এবং বহু আগেই বলেছি সেটা কিন্তু ছড়াবে। মানে অন্তত ওরা বলবে, মিডিয়া বলবে, যেভাবে করোনা ভয়ঙ্কর হয়ে উঠেছিল মিডিয়ার সৌজন্যে, প্রতিষ্ঠানের সৌজন্যে, তেমন করেই কিন্তু এই বার্ড ফ্লু, ওই ডিজিজ এক্স যে ক্যাটাগরি আছে, ডিজিজ এক্স কি? ডিজিজ এক্স হচ্ছে একটা অজানা রোগ যেটা আগামীতে মহামারীর আকার ধারণ করতে পারে, অর্থাৎ পোটেনশিয়াল আছে। তো ডিজিজ এক্স টার্মটি কবে যাত্রা শুরু করে 2017 সালে, যখন আপনারা করোনার নামই শোনেননি। ওরা কিন্তু আগে থেকেই ওরা জানিয়ে রেখেছিল যে এরকম একটা ডিজিজ এক্স আসতে পারে, মহামারী, যা মানব সভ্যতাকে বিপন্ন করতে পারে। তো প্রথম ডিজিজ এক্সকে করোনা, হ্যাঁ,
এবার দ্বিতীয় ডিজিজ এক্স কী হতে পারে তার সম্ভাব্য তালিকা ওরা বানিয়ে রেখেছে। তার মধ্যে কি কি আছে? নিপা, জিকা, এবং অবশ্যই এই যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু এবং করোনাও আছে, অর্থাৎ অন্য ভ্যারিয়েন্ট, করোনার অন্য কোনো ভ্যারিয়েন্ট। এগুলোই হচ্ছে মূল মানে তালিকার একদম প্রথম দিকে। এবং এছাড়াও আছে ইবোলা। ইবোলা অর্থাৎ সবকটাই ভাইরাস বাহিত, কোনোটাই ব্যাকটেরিয়া নয়। ডেঙ্গু মহামারীও রয়েছে এই তালিকায়, তবে ডেঙ্গুটা যেহেতু এখনও পর্যন্ত, যদিও ওরা বলছে আমেরিকাতেও দেখা যাচ্ছে, ইউরোপেও দেখা যাচ্ছে, কিন্তু সমগ্র বিশ্বে মহামারী পোটেনশিয়াল হিসেবে ডেঙ্গুকে খাড়া করা এবং যতই মিডিয়াকে ফান করা হোক না কেন, সাধারণ মানুষকে অতটা ভয় দেখানো সম্ভব নয়। কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেহেতু এটা ইনফ্লুয়েঞ্জা, দেখবেন ফ্লু, এই যে করোনাও কিন্তু একটা ফ্লু যেহেতু সর্দি কাশি, বিশ্বের সবারই কম বেশি সর্দি কাশি হয়, এবং এখানে যে সিমটমগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু ইউনিক নয়। খেয়াল করে দেখবেন করোনার সময় যে সিমটমগুলোর কথা বলা হয়েছিল সেগুলোও কিন্তু ইউনিক নয় অ্যাকচুয়ালি। অর্থাৎ যেমন করে দেখবেন পার্টিকুলার যে কোনো রোগের একটা বিশেষ একটা ইউনিক উপসর্গ থাকে, সিমটম থাকে। করোনার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কি উপসর্গহীন করোনা দেখতে পেয়েছি, অর্থাৎ কোনো সিমটমই নেই, অথচ আপনাকে করোনা পজিটিভ বলা হচ্ছে, যাই তো। এবং তা থেকেও উপসর্গ ছাড়াও নাকি আপনি রোগ ছড়াতে পারেন, আপনি সুপার স্প্রেডার হতে পারেন। এই যে একটা বিজ্ঞান ওরা আমদানি করলো, ওরা তৈরি করলো, যাকে বলা হয় ফ্যাব্রিকেট করলো, বানালো, যাতে করে প্যানিকটাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া যায়। এই নিয়ে বহু আলোচনা আমরা করেছি, লিখেছি, দ্বিতীয় খণ্ডে ওই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তো সেটা সূত্রপাত হলো। তো আর কি বাকি যে বৈশিষ্ট্যগুলো হলো, গন্ধ বন্ধ চলে যায়, সবার যায়নি, এরকমই আমি ভালো করেই জানি। কারো কারো নাকি গন্ধ চলে গিয়েছিল, সেটা সর্দির কারণে না মানসিক কারণে বা ওলফ্যাক্টরি নার্ভের কোনো রকম প্রভাবের কারণে, সেটা স্পষ্ট করে কেউ কিন্তু বলতে পারেননি। আর এটা কি ইউনিক সিমটম আমি বলবো না, এই কারণে এটা সবার হয়নি। অর্থাৎ করোনার যে সিমটম সেটা কারো ক্ষেত্রে ইউনিক, মানে যেটা মানে সবার ক্ষেত্রে দেবেন, অনেক রোগের ক্ষেত্রে একটা ইউনিক সিমটম থাকে যে এই রোগটার এটা ওই সিমটম, তাই তো। যেমন যক্ষা রোগের কি সিমটম আছে? যখন আপনি স্টেজে পৌঁছে যাবেন আপনার কফ দিয়ে রক্ত বেরোবে, তো এটা সিমটম, অন্তত আপনার জানি সেটা, ব্লাড বেরোবে। তো এটা যক্ষার একটা সিমটম। তো আপনি এই রকমভাবে করোনার ইউনিক কোনো সিমটম আপনি পাবেন না, তাই তো। অর্থাৎ গুলিয়ে দেওয়ার একটা সুযোগ আছে। বার্ড ফ্লুর ক্ষেত্রে যে সিমটমগুলো ওরা বলছেন একই রকম, করোনার মতোই, ওদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলা হচ্ছে, গলা ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, নসিয়া হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, মানে যেগুলো এমনিতেই মানুষের হয়ে থাকে, অন্যান্য কারণে হয়ে থাকে, অন্যান্য অসুস্থতার কারণে যেগুলো মানুষের মধ্যে হয়ে থাকে, সেইগুলোই কিন্তু ওরা উপসর্গ হিসেবে চিহ্নিত করছে আগে। হ্যাঁ, অর্থাৎ খেলাটা খুব পরিষ্কার, ইউনিক উপসর্গ আপনি পাবেন না। আর কি ওরা বলছে যে যখন এই রোগ আপনার হবে বলে, ওই যে সিমটম, আপনার যে কোনো একটা সিমটম আপনার মিডিয়া যখন দেখাবে, মনে হবে তাই তো আমার মাথাটা কেমন করছে, আমার কেমন যেন একটা সর্দি কাশি হচ্ছে, তাহলে এখন নির্ঘাত আমার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়েছে। কি না কবে আমি পোলট্রি খেয়েছিলাম, পোলট্রি মুরগি তো খুবই চলে, আপনারা তো জানেন। হ্যাঁ, ভদ্রলোক শ্রেণী, বিশেষ করে শিক্ষিত শ্রেণী, তারা খাসির মাংস, মাটন হজম করতে পারেন না, তাছাড়াও দাম অনেক। তো সুতরাং পোলট্রি ইতিমধ্যে অনেকের সমগ্র বিশ্বে তথা আমাদের দেশেও গ্রামে গঞ্জেও পোলট্রি, মানে যেটাকে আমরা ব্রয়লার মুরগি বলি, সেটার কিন্তু সর্বব্যাপী হয়েছে। আর তাই মানুষকে ভয় দেখানো যে আমি তো খেয়েছি, হ্যাঁ আমি তো সেদিন খেলাম, এই ব্যাপারটা মানুষের মধ্যে কিন্তু কাজ করবে অনেক বেশি। আগে হ্যাঁ, যদিও এইভাবে মুরগি খেলে তার ফ্লু হতে পারে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ভিত্তি কিন্তু এখনও পর্যন্ত নেই, ওরা বলবে হচ্ছে। বোঝাতে পেরেছে তো? কেন কম্বোডিয়ায় ইতিমধ্যেই তো শুরু হয়ে গেছে হিউম্যান ট্রান্সমিশন, এবং ওরা বলছে পরিষ্কার করে যে কারো যদি বার্ড ফ্লু হয়, মানে ওরা তো টেস্ট কিটও নিয়ে আসবে বাজারে, আপনারা জানেন, নিশ্চিন্ত থাকুন। তাহলে কি করতে হবে? একদম করোনার মতো, অর্থাৎ আপনাকে আইসোলেট করতে হবে আগে। হ্যাঁ, 14 দিন এরকম সময়ে আপনাকে নিজেকে আইসোলেট করতে হবে, এবং সেই সময় আপনি বাইরে বেরোতে পারবেন না, স্কুলে যেতে পারবেন না, কর্মক্ষেত্রে যেতে পারবেন না, অর্থাৎ লকডাউন পড়ে নেবেন। ভয় দেখাচ্ছি না, সত্য আনছি, বাস্তব আনছি, এখনও আপনারা কিছুই দেখেননি, আমি মানসিক প্রস্তুতি দিই মাত্র। উই আর জাস্ট ইন দ্য ফার্স্ট ফেজ অফ নিউ ওয়ার্ল্ড অর্ডার, ফার্স্ট ফেজ, still a lot of things to go and see.
যাই হোক, অর্থাৎ নিজেকে কোয়ারেন্টাইন করা, আইসোলেট করা এবং স্কুল কলেজ বা অন্যান্য কর্মক্ষেত্রে যেতে বন্ধ বন্ধ করে দেওয়া, অর্থাৎ ভার্চুয়ালি বিধিনিষেধ যেমন করে ঠিক করোনার বিধিনিষেধ ছিল, ঠিক তেমন করেই বার্ড ফ্লু যখন এটা ছড়ানো হবে বা এটা আসবে বলে মনে করা হচ্ছে, ওরাই তো ঠিক করবে কখন আসবে, তো তখন কিন্তু একইভাবে বিধি আসবে আর কি, বার্ড ফ্লু বিধি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন, বার্ড ফ্লু কেন? আমি বারবার করে বলেছি, স্ট্যাচুতেও রয়েছে, পড়ে নেবেন, আমি এখানে সংক্ষেপে বলছি। তো মোটামুটিভাবে যেটা যতটা বলা যায় এখানে, কারণ বুঝতেই পাচ্ছেন বইমেলা থেকে এসেই লাইভে বসে পড়েছে গোটা দিনের। তো যদিও আমার শরীরে মহাকালের ইচ্ছায় সেরকম কোনো ধকল ক্লান্তি আমি কখনো বোধ করি না, অক্লান্তভাবেই আমি কাজ করে যাই, লেখালেখি বলুন, ছোটাছুটি বলুন, লাইভ বলুন। তো যাই হোক, তবুও আপনাদেরও তো একটা ক্লান্তি আছে, এত এত সব লাইভ, এত ভিডিও আপনারা কখন শুনবেন, আপনাদেরও কাজ আছে, কিন্তু আমি তো করে রাখছি। আপনারা যখন ইউটিউবেও দেখছি, এরপরে তো বেশ কিছুদিন ভিডিও করতে পারবো না, তখন আপনারা শুনে নেবেন, অন্তত এই কারণেই করে রাখা। তো যাই হোক, কেন আমি বারবার বলেছি, আগামী যে মহামারী বা আহামরির কথা ওরা বলছে, প্যান্ডেমিকের কথা তো বহু আগেই আমরা জানি, বলেই ফেলেছে, আর উই প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট প্যান্ডেমিক। আপনারা তো জানেন বিল গেটসের সেই মহান উক্তি। তো কেন সেটা জুনোটিক হবে? জুনোটিক কি আপনারা তো জানেন, জু মানে হচ্ছে কি, জু মানে ওই যে জন্তু জানোয়ারের যে সংগ্রহশালা বা কিছু, জু থেকেই জুলজি, জু থেকেই জুনোটিক, অর্থাৎ যে ভাইরাসটা, যে রোগটা জন্তু জানোয়ার থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়, এক কথায় সহজ বাংলায় যদি আমরা বোঝাই তাহলে সেটাই জুনোটিক, তাই তো? তো জুনোটিক রোগ কেন আসবে? করোনাও কিন্তু জুনোটিক বলা হচ্ছিল, যদিও এখনও কোনো প্রমাণ নেই ওটা নাকি বাদুড় থেকে বা কেউ কেউ বলছেন চীনার প্যাঙ্গোলিন থেকে নাকি ছড়িয়েছে মানুষের দেহে, যেহেতু চীনারা ওই অখাদ্য কুখাদ্য খায় এরকম আর কি, সেটা প্রচার আপনারা জানেন। যাই হোক, অর্থাৎ জুনোটিক। তো অর্থাৎ আর বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা, সেটাও তো মানুষের শরীরে যখন প্রবেশ করছে, ট্রান্সমিশন আগেও হয়েছে, সেই তথ্য ওরা দিয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, সেটাও জুনোটিক, তাই তো? অর্থাৎ কেন, সুবিধাটা কি? এটা হচ্ছে এক ঢিলে বহু পাখি। কীরকম? ধরুন এমন কোনো একটা রোগ যদি শুধু মানুষ থেকেই মানুষের ছড়ায়, তাহলে কি হবে? বড়জোর একটা লকডাউন করতে পারবে ওরা, মানুষ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে স্টে হোম স্টে সেভ করতে পারবে, ঠিক আছে, কিন্তু ওদের যে অন্যান্য মূল এজেন্ডাগুলো আছে, যেমন ল্যাব মিট প্রমোট করা, তো সেটা তো এইটার মাধ্যমে হবে না। তাই ওরা এমন একটা ভাইরাসকে, এমন একটা রোগকে বাঁচবে বা ফ্যাব্রিকেট করবে বা প্যাকেজিং করবে যে যাতে করে মানুষকে বিচ্ছিন্নও করা যায়, স্কুল কলেজ বন্ধও করে দেওয়া যায়, দরকার হলে, প্রয়োজন হলে ঘরের মধ্যে আবদ্ধও করে দেওয়া যায়, পাশাপাশি ল্যাব মিট যেটা, অর্থাৎ বা প্যাকেজ মিট, আমি এটা স্ট্যাচুতে লিখেছি। প্রথমে আমাদের দেশে আসলে প্যাকেজ মিট দেখবেন ইতিমধ্যেই মল টলগুলোতে শুরু হয়ে গেছে, এবং অনলাইনেও দেখবেন মিট ডেলিভারি কর্পোরেটের বিভিন্ন রকমের তারা শুরু করে দিয়েছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ। অর্থাৎ মানুষকে বোঝাতে হবে যে এই পোলট্রি মুরগি যেটা গ্রামের গরিব মানুষ বা এমনি মানুষ যেটা আপনাকে কেটে দিচ্ছে, সেটা খুব ভয়ানক, কারণ ওটাতে বার্ড ফ্লু আপনার হতে পারে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তাহলে কি দাঁড়াবে? অর্থাৎ আমরা যদি প্যাকেজড করে, জীবাণুমুক্ত করে, স্যানিটাইজ করে কর্পোরেট সেলফে যে মাংসটা রাখবো, ব্র্যান্ডেড চিকেন, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হবে। মানে এই স্টেপটা কিন্তু আমাদের দেশে প্রথমে অ্যাপ্লাই করা হবে। সরাসরি ল্যাব মিট আমাদের দেশের সব মানুষ, হ্যাঁ ল্যাব মিটও পাশাপাশি থাকবে, আপনারা জানেন প্ল্যান্ট মিট নাম করে সেটা নিরামিষাশী মানুষের জন্য প্রমোট করা হবে, কিন্তু পাশাপাশি কর্পোরেট সেলফেও আপনারা মিট পাবেন, অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোরগুলো বা এই যে বিগ বাজার থেকে শুরু করে বিভিন্ন রকমের যেসব মল হয়েছে, সেখানেও আপনারা আরও বেশি পরিমাণে প্যাকেজড মিট পাবেন, যেটা ইউরোপে আপনারা জানেন জন্তু জানোয়ার কেটে মাংস বিক্রি করছে, এই দৃশ্য আপনি দেখতেই পাবেন না। ফ্রান্সের আমেরিকার দু একটি জায়গায় যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, সেখানে তারা তাদের জোরে, একতার জোরে তারা এখনও কোনো জায়গায় চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে খবর আছে, বিশেষ করে টেক্সাস এর কোনো এলাকায়। কিন্তু সার্বিকভাবে এই দৃশ্য কিন্তু ইউরোপ আমেরিকায় দেখা যায় না।
এইটাও আমাদের দেশে ওরা লাগু করতে চলেছে, অর্থাৎ ওরা তো আগেই সেটা লাগু করেছে। এটার উদ্দেশ্য কী দাঁড়ালো? একদিকে যখন আপনাকে প্যানিক দেখিয়ে ভয় পেয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে বলা হলো যে এই পোলট্রি বা এই যে মুরগি বা জন্তু জানোয়ার থেকে, শুধুমাত্র তো মানুষের হলে তো গরু ছাগলেরও হবে, বুঝতেই পারছেন। তো এরকম একটা যখন প্রচার এবং প্যানিক পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে মানুষকে পশুপালন থেকে বিচ্ছিন্ন করা গেল, তখন সেটা কর্পোরেটের হাতে চলে গেল। অর্থাৎ স্বনিযুক্তি ওরা বন্ধ করতে চাইছে, বহু আগেই বলেছি। কারণ আপনি যদি নিজের উপার্জনটা নিজে করেন তাহলে কিন্তু আপনি সরকারের কাছে থ্রেট, আপনি জায়নিক শক্তির কাছে একটা থ্রেট। কারণ কি, আপনি স্বাধীনভাবে চলতে পারেন, ওদের ভ্যাকসিন আপনি প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু আপনি যদি ওদের ভাতা নির্ভর হয়ে যান এবং ওদের কোনো কোম্পানি বা কর্পোরেটের অধীনে চাকরি করতে বাধ্য হন, তখন আপনাকে জীবিকার ভয় দেখিয়ে চাকরি খেয়ে নেব এরকম একটা ভয় দেখিয়ে বা দূরে কোথাও বদলি করে দেব, সেটা এবার আমরা দেখেছি হাতে নাতে, হাতে গরম প্রমাণ আমরা জানি। আপনাকে সহজেই কিন্তু আপনাকে এইভাবে জোর করে অফিসিয়ালি জোর করতে পারবে না, ওরা এখনও পারেনি। এটা গুঁজে দেওয়ার একটা সুবিধে রয়েছে, অর্থাৎ ডিপপুলেশন কন্টিনিউ করা, এত মানুষ ওদের লাগবে না, বহু আগেই বলেছে। তো পাশাপাশি ভাতা নির্ভর সমাজ তৈরি করা, সব দিক থেকে ওরা চেষ্টা করে যাচ্ছে। আর তো সুতরাং এই একটা সুবিধে রয়েছে ওদের পক্ষে, ওরা এই কারণে করছে। অর্থাৎ একদিকে স্বনিযুক্তিকে ধ্বংস করা, যারা কসাই বলি আমরা, তাদের যে জীবিকা, সরাসরি জন্তু জানোয়ার কেটে আপনি সংগ্রহ করছেন, তাদের যে গুমটি বলুন, ছোটো ছোটো এরকম গ্রামে গঞ্জে শহরেও বাজারেও এরকম অনেক গুমটি আছে, সেটা বন্ধ করে দেওয়া। অর্থাৎ এইরকম ভয় দেখিয়ে প্রশাসনকে কাজে লাগানো হবে, মিলিয়ে নেবেন। কারণ মানুষ তো আগের মতো ভয় পাবে না। তবে হ্যাঁ, যারা ভয় পাবার তারা তো পাবেনই, বিশেষ করে শহরাঞ্চলের মানুষ। কারণ মিডিয়াতে এরকম দেখানো হবে যে মারামারি করে বার্ড ফ্লুর শিকার হয়েছে, এরকম করে সব প্রচার করা শুরু হবে। তো একটা সেকশনের মানুষ অবশ্যই ভীত হবেন, কিন্তু বাকিদের জন্য প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। রীতিমধ্যেই আমরা টোটাল কন্ট্রোলের মধ্যে আপনার বায়োমেট্রিক থেকে শুরু করে আধার কার্ডের মাধ্যমে আপনি ইতিমধ্যেই সার্ভেলেন্সের মধ্যে পড়ে গেছেন। তো সুতরাং ওরা আঁটঘাট বেঁধেই রেখেছে। তো সেইভাবে কিন্তু আপনারা মানসিক প্রস্তুতি রাখবেন। যারা পোলট্রি ফার্মাররা আছেন তারা বিকল্প ভাববেন, অন্তত একসাথে মিলে যাতে প্রতিরোধ করা যায় সেটা ভাববেন। কারণ সত্যি সত্যি এমনটা কিন্তু ওরা এমনি এমনি করছে না। তাহলে এই যে জায়গাটা, ক্যালিফোর্নিয়াতে লকডাউন চলছে বলা হচ্ছে, পোলট্রি লকডাউন, সেটা শুধু ক্যালিফোর্নিয়াতে সীমাবদ্ধ থাকবে বলে আপনার মনে হয়? না, আমাদের দেশেও তো এই পোলট্রি লকডাউন হয়েছে, তবে লকডাউনের মতো করে হয়নি। কিন্তু আলটিমেটলি কার্যত ওরা যা প্যানিক বিস্তার করেছিল, নাহলে এত পোলট্রি ফার্মার আত্মহত্যা করলো কেন? নিশ্চয়ই লকডাউনের মতো পরিস্থিতি হয়েছিল, বিক্রি হচ্ছিল না, তাই তো? বিক্রি হচ্ছিল না, দাম দাম তারা পাচ্ছিলেন না, এই সব কারণে। এবং পাশাপাশি ওরা এটাও বলবে যে, আগে বলেনি ওরা, এবার বলবে যে পোলট্রির মুরগি, ব্রয়লারের মুরগি বিষ, সেটা আমরা জানি, অবশ্যই আমরা অনেকেই খাই না, কিন্তু এটা ভালো মহৎ উদ্দেশ্যের জন্য বলবে না। তার বদলে প্যাকেজড মিট ওরা বলবে আমরা স্যানিটাইজ করে, জীবাণুমুক্ত করে, স্বাস্থ্যকর বানিয়ে, ফর্টিফাই করে আপনাদের সামনে হাজির করছি। তারপরে ওটাও রাখবে ল্যাব মিট আরও ভালো, আমরা আরও একেবারে গোড়া থেকেই জীবাণুমুক্ত করে আপনাদের জন্য বানাচ্ছি। আর মানুষ এখন সবচেয়ে বেশি ভয় পায় যেটা তার নিজের মধ্যে আছে, কি? ভাইরাস। 380 ট্রিলিয়ন ভাইরাস আমাদের শরীরে আছে, আর 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরে, ওরাই বলছে। অর্থাৎ 99% আমরা, আমাদের বডি 99%ই ব্যাকটেরিয়া এবং ভাইরাস, তাই তো? তো অথচ এটাই মজার জিনিস, আমরা ভাইরাসকেই সবচেয়ে বেশি ভয় পাই। এটাই হলো আধুনিক শিক্ষা ব্যবস্থার একটা হাস্যকর পরিণতি বলতে পারেন। তাই সতর্ক থাকুন। তাই জুনোটিক ডিজিজই আসবে আগামীতে, অর্থাৎ যার মাধ্যমে শুধু মানুষকে বিচ্ছিন্ন করা যাবে এমন নয়, লকডাউনের সুযোগ থাকবে এমন নয়, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া যাবে, লোকাল ট্রেনও বন্ধ করে দেওয়া যাবে। শুধু এটাই নয়, পাশাপাশি এই খাদ্যকে, মাংসকে, যেটা এখনও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ স্বনিযুক্তির মাধ্যমে আমাদেরকে পৌঁছে দেন, কসাই বলুন, যারা মুরগি কাটেন, খাসি কাটেন, ভেড়া কাটেন, গরু কাটেন, এরা কিন্তু সবাই স্বনিযুক্ত মানুষ। এরাই কিন্তু টার্গেট এক্ষেত্রে। অর্থাৎ এক ঢিলে বহু পাখি। একদিকে আপনাকে ভয় দেখানো হচ্ছে, অর্থাৎ অপরদিকে তো ভ্যাকসিনের ব্যাপারটা আসবেই, দেখবেন। পাশাপাশি এই অর্থাৎ ফার্মা কোম্পানির আরও একটা সুবর্ণ সুযোগ, পাশাপাশি এই জীবিকাগুলোকে ধ্বংস করে দিয়ে কর্পোরেটের হাতে মাংস ব্যবসা তুলে দেওয়া,
পাশাপাশি মানুষকে আরও বেশি করে একা নিঃসঙ্গ করে দিয়ে ভাতা জীবিকাকে ধ্বংস করে আরও বেশি করে ভাতা নির্ভর করে রাজনৈতিক দলের অনুগ্রহ প্রার্থী করে তোলা, যেটা আমরা দেখতে পাচ্ছি বিগত সময় ধরে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি সত্যি সত্যি বার্ড ফ্লু যেটা ঘটবে, কিছু তো একটা ঘটবে, নাকি পুরোটাই ওরা বানিয়ে বানিয়ে প্রচার করবে? এই প্রশ্ন জাগছে না? জাগারই তো কথা। অবশ্যই করোনাতে যারা মরেছে তাদের তো একটা উল্লেখযোগ্য মরা দাবি করছে, কিন্তু কেউ বাড়িতে মরেনি। ট্রিটমেন্ট প্রোটোকল থেকে শুরু করে আপনারা জানেন, প্রথম থেকে হাইড্রক্সিক্লোরোকুইন, তারপরে রেমডেসিভির, এগুলো বিভিন্ন রকমের ওষুধ যেগুলো এখন নিষিদ্ধ করা হয়েছে, তাই তো? এগুলো ব্যবহার করা হয়েছে সেই সময়টা, আপনারা জানেন। তো সেই কারণে অনেক মানুষ মারা গিয়েছিল, এগুলোকে করোনা মৃত্যু বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এবং তাও জানেন সেই সময় হাত ভাঙলেও ওই প্রোটোকল, হুয়ের প্রোটোকল অনুযায়ী করোনা টেস্ট বা কোভিড টেস্ট করতে হতো সেই সময়। অর্থাৎ ওটাই আপনাকে মানে, তারপরে অন্যান্য রোগ সেখানে বড় কথা নয়, এবং অন্যান্য রোগের চিকিৎসাও সে সময় হয়নি, আপনারা জানেন। সবার আগে নিয়মই করা হয়েছিল, গেলেই আপনাকে করোনা টেস্ট করা হবে, অর্থাৎ আরটিপিসিআর টেস্ট, যেটা আপনি সকালে করলে পজিটিভ, বিকেলে করলে নেগেটিভ। এবং ক্যারি ম্যালিস এ নিয়ে দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে। বারবার বলেছিলেন যে এই টেস্টটি যিনি আবিষ্কার করেছিলেন, ক্যারি ম্যালিস, তিনি পরিষ্কার বলেছিলেন যে এই টেস্টটি কিন্তু রিসার্চ পারপাজের জন্য। সিডিসি সেখানেও বলা আছে এটা ডায়াগনস্টিক, ক্লিনিক্যাল ডায়াগনস্টিক, অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য এই টেস্ট ব্যবহার করা যাবে না। অথচ দালাল মিডিয়াকে দিয়ে এই প্রচার করে, প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে এই টেস্টকেই ওরা ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্সের কাজে লাগিয়ে মানুষকে বকড়া বানিয়েছে। এটাই তথ্য, এটাই তথ্য। তো সেই বকড়া বনার জন্য এখনও অনেক মানুষ তৈরি, কারণ ওই যে প্রশাসনিক ভয় আছে, সেটা তো ওরা আঁটঘাট বেঁধেই নেমেছে। তো আমি তো এই সবের পরোয়া করি না, আমি আমার কাজ করে যাব। তো তাহলে কি হবে? কিছুই কি ঘটবে না? পুরোটাই কি বানানো? না না না। যারা ডবল ডোজ বা ট্রিপল ডোজ নিয়েছেন তাদের তো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছেই না, আগামীতে আরও হবে। সবার হবে না। যারা প্রাকৃতিক পন্থায় ফিরে এসেছেন অনেকেই, আমরা যেটা চেষ্টা করছি, আমরা বলছি, সেটা অনেকেই গ্রহণ করেছেন, মুখোমুখি দেখা করেছেন অনেকে। সেক্ষেত্রে প্রাকৃতিক পন্থার পদ্ধতিগুলো, এছাড়াও আমি বিভিন্ন লেখালেখিতে বলেও থাকি, শর্ট অনেক পোস্টে বলেছি, তো সেগুলো পালন করলে অনেকটাই সুস্থ থাকা যায়। এবং অন্তত আমার পরিচিতদের মধ্যে যারা ডবল ডোজ, বিশেষ করে ট্রিপল ডোজ নিয়েছেন এমন লোকের সঙ্গে আমারও পরিচয় যে হয়নি তা নয়, দু একজনের সঙ্গে, কিন্তু বেশিরভাগই ডাবল ডোজের বা সিঙ্গেল ডোজ নিয়েছেন, এরকম অনেকের সঙ্গেই আমার পরিচয় হয়েছে, যারা পরে আমায় খুঁজে পেয়েছেন। কিন্তু তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কিছু আমি মানে মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কিছু আমি কিন্তু খেয়াল করিনি, বা তারা আমাকে জানাননি এখনও পর্যন্ত। বা এই যে চলে যাওয়া পৃথিবী থেকে, এমন কিছু কিন্তু ঘটেনি। কারণ তারা তো আমার টাচে আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, এবং ফোনেও আছেন, নিশ্চয়ই তাহলে আমি জানতে পারতাম। যাই হোক, কিন্তু সবাই তো আর প্রাকৃতিক পন্থায় ফেরেননি, এবং তারা এখনও প্যারাসিটামল গিলে যাচ্ছেন, অন্যান্য ওষুধ গিলে যাচ্ছেন। ফার্মা কোম্পানির মাসিক যে মুদির দোকানের মতো 5,000, 3,000, 6,000, 10,000 টাকা ফার্মা কোম্পানির পেছনে খরচ করছেন। তো এই সব মানুষ তো আগামীতে আরও বেশি করে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া বলুন, বিভিন্ন রকমের সর্দি কাশি দেখবেন অনেকেরই বেড়ে গেছে, হলে সারতে চায় না। আগে কম হতো, কিন্তু এখন অনেকের সর্দি কাশি লেগেই আছে। এবং সেই চিকিৎসক যিনি এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, তিনি পরিষ্কার বললেন যে তিনি মানে অমৃত নেওয়ার পরে তার কিন্তু 4 বার করোনা হয়েছে, আগে হয়নি। বোঝার চেষ্টা করুন কী ব্যাপারটা কি। তো সর্দি কাশি কিন্তু অনেকেরই বাড়বে, অনেকের ক্রনিক কাশি হবে। তো এইগুলোকে ওরা কিন্তু বার্ড ফ্লু বলে চালিয়ে দেবে বলে আমার বিশ্বাস। অর্থাৎ সেই ক্ষেত্রে তখন করোনা বলা হবে না, বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলা হবে। সেই ক্ষেত্রে কি সুবিধে? তো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু যদি বলা হয়, তাহলে আপনাকেও আইসোলেট করা যাচ্ছে, পাশাপাশি একই রকমভাবে বিধিনিষেধ চালু করা যাচ্ছে, মাস্ক পরা থেকে শুরু করে হাত ধোয়াধুয়ি সবই চালু করা যাচ্ছে।
পাশাপাশি এই পোলট্রি বা অন্যান্য পশু পাখির মাংস সরাসরি খাওয়া বন্ধ করা যাচ্ছে এবং সেগুলো স্বনিযুক্তি যারা করে খাচ্ছেন তাদেরকে নিষেধ করা হচ্ছে, তাদের উপর কঠোর আইন প্রয়োগ করার সুযোগ পাচ্ছে, যেমন করে হকার উচ্ছেদের পর্ব শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা জানেন, তাই তো? এগুলো করা যাবে। হ্যাঁ, অর্থাৎ পুরো বিষয়টা এই স্বনিযুক্তিকে ধ্বংস করে পুরোটাই কর্পোরেটের হাতে। যে মাংসটা এখনও দেখবেন খেয়াল করে অনেক প্রোডাক্ট কিন্তু পুরোটাই অনেকটাই বা হলেও একটা উল্লেখযোগ্য অংশ বা 50% পুরো কর্পোরেটের হাতে চলে গেছে, তারাই বিক্রি করে, তাই তো? কিন্তু মানে এই যেমন ধরুন অনেক, যেমন সার্ফ থেকে শুরু করে বা কাপড় কাচার সাবান বা এই যে বিভিন্ন রকমের প্রোডাক্ট দেবেন। একটা সময় আমাদের কাপড় সাবান কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে ছিল, অনেক বেকার ছেলে আমি নিজে দেখেছি সে সময় আমি যখন হোস্টেলে ছিলাম তারা সাবান বানাতো এবং বিক্রি করতো। সেই ক্ষমতাই নেই এখন, তারা ব্র্যান্ডিংই করতে পারবে না, তো মার্কেটিং করবে কীভাবে? অর্থাৎ তাদের স্বনিযুক্তি শেষ। এভাবে অনেক ছোটো ছোটো স্বনিযুক্তি ওরা আগেই শেষ করেছে। এখন যেগুলো বাকি পড়ে আছে, যেমন মাছ বিক্রি, হ্যাঁ মাছটা পরে আসবে, হ্যাঁ মাছটাকে ওরা টার্গেট করেছে, ল্যাব ফিশ তো আপনারা জানেন। প্রথমে মাংস, অর্থাৎ মাংসকে খেয়াল করে দেখবেন ওটা পুরোটাই আনঅর্গানাইজ সেক্টর, ওরা পুরোটা কর্পোরেটের হাতে। যদি ওদের উদ্দেশ্য হচ্ছে মানুষ কোনো স্বনিযুক্তি করবে না, তারা ভাতা নির্ভর হবে অথবা কর্পোরেটের অধীনে চাকরি করবে তাদেরকে, অথবা অত চাকরিও তো নেই, অর্থাৎ ওই অথবা উপরে চলে যাবে, আরও ঝামেলা মুক্ত। কিন্তু সবাই আবার পটাপট একসাথে উপরে চলে গেলে তো আবার ওদের সমস্যা, না সমস্যা তো ফার্মা কোম্পানির মুনাফাও হবে না। সুতরাং এগুলো একটা পর্যায়, এটা কিন্তু ফেজ বাই ফেজ হবে, একবারে হবে না। তো তাই এই যে আগামীতে আমাদের শরীরে যা যা ঢোকানো হয়েছে, ওদের ফ্যাক্টশিটেই বলছে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো আমার যেটা আশঙ্কা বা আমার যেটা বিশ্বাস যে আগামীতে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের শরীরে বাড়তে থাকবে এবং সেগুলোকেই ওরা এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলে চালিয়ে দেবে বলে আমার বিশ্বাস। কারণ এতদিন ধরে এই মুরগির রোগ হলো, আমি ছোটোবেলায় দেখতাম অনেক হাঁস মুরগি মারা যেত, হ্যাঁ এরকম রানীক্ষেত থেকে শুরু বিভিন্ন রকমের নাম ছিল, আপনারা জানেন। তো সেটাই এত ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, এবং তাতে করে হঠাৎ হ্যাঁ আমি প্রতিদিন থাকছি, কাল পরশু এবং শেষ দিন জনসংযোগের জন্য থাকছি। আমি বলেছি জয়ন্তী মিত্র অবশ্যই থাকবো, কালকেও থাকবো। আমি জেনারেলি 1:10-15 সময় এই সময়টায় ঢুকি, অর্থাৎ 1:30টার মধ্যে ঢুকে যাই এবং তারপরে 7:30টা পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে যদি কেউ পথে আছেন বলেন যে আসছি স্যার একটু থাকুন, আমার দেরি হয়ে গেছে, আমি অবশ্যই যাচ্ছি, সেক্ষেত্রে আমি 8টা পর্যন্ত থাকি। কারণ আমি আপনাদের জন্যই বইমেলায় আছি। বই তো আপনারা নিজেরাই সংগ্রহ করে নিতে পারতেন না কুরিয়ারে বা কলেজ স্ট্রিট বা বইমেলা থেকে। তো আমি আছি জনসংযোগের জন্য এবং কিছু মানুষকে এই যে তাদের ভিডিওগুলো আমি পৌঁছে দিচ্ছি। আমি না থাকলে তো এটা সম্ভব হতো না, তাই না? সেটা নিশ্চয়ই এতদিনে আপনারা বুঝতে পেরেছেন আমি কেন থাকছি প্রতিদিন। তো যাই হোক, তো এই যে জায়গাটা খেয়াল রাখুন, টাইম লাইনটা আমি মোটামুটি বলে দিচ্ছি, স্ট্যাচুতেও বলেছি, তো মোটামুটিভাবে এখন এখানেও বলে দিই যতটা পারা যায়, যে কারণটা বোঝাতে পারলাম। অর্থাৎ আগামীতে মানুষের যে অসুস্থতা বাড়বে এবং ইতিমধ্যেই বেড়ে গেছে, সেগুলোকেই ওরা যেমন কোমরবিডিটি যে অসুস্থতাগুলো ওরা করোনার খাতায় ঢুকিয়ে দিয়েছিল, হ্যাঁ ট্রিটমেন্ট প্রোটোকলের জন্য যে মানুষের মৃত্যু, ভুলভাল ওষুধ বা যেগুলো আমরা নাম ইতিমধ্যেই বলেছি সেগুলো এখন আবার তুলে নেওয়া হয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন, রেমডেসিভির এই ওষুধগুলো। তো এগুলোর প্রভাবে অনেক মৃত্যু ঘটেছে, সেগুলোকে ওরা করোনার খাতায় তুলে দিয়েছে। তো এইভাবে একই ক্ষেত্রে এবারেও তাই হবে, মানুষ ভর্তি হবে এবং তাদের ওপর বিভিন্ন রকমের এই সব প্রয়োগ করা হবে এবং মানুষের তো পার্শ্ব প্রতিক্রিয়া তো হচ্ছেই, তাই তো? সুতরাং তৈরি থাকুন। তাই গ্রামে গঞ্জে যারা আছেন তারা পোলট্রি ফার্মারদের সতর্ক করুন, তারা যেন অন্তত তাদের জীবিকার জন্য ঐক্যবদ্ধ হতে পারেন। ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্স ওরা খেলবে অবশ্যই, আমরাই কিন্তু আমাদেরকে পণ্য বানাই, আমরাই আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়। আমরা আরও চাই বলে প্রলুব্ধ হই এবং আমরা এইভাবেই নিজেদের কবরটা নিজে খুঁড়ি। হ্যাঁ, এটা ওরা জানে। অর্থাৎ এনিমি ইজ উইদিন আস, শত্রুটা আমাদের মধ্যে। আমি আবার অনুরোধ করছি, যাদের ইতিমধ্যেই আছে ব্যাংক ব্যালেন্স বলুন বা
আগামীতে খেয়ে পড়ে চলে যাবে এরকম আছেন যারা, তারা আর বেশি টাকা পয়সার পিছনে, অন্তত ফিয়াট কারেন্সির পেছনে নাইবা ছুটলেন। একটু মানুষের কথা ভাবুন না। আমাদের বুদ্ধিজীবীরা ভাবেননি, আমাদের রাজনৈতিক নেতারা ভাবেননি, সবাইকে বলছি না, কেউ কেউ নিশ্চয়ই ভেবেছেন, তাদের সংখ্যা চিরকালই কম। বেশিরভাগ মানুষ যদি ভাবতেন তাহলে দেশটার এই পরিণতি হতো না, তাই না? হতো না। তো ভাবুন না, একটু ভাবুন। কারণ আপনিও টিকবেন না। আপনি ভাবছেন যে আপনি টিকে যাবেন, টিকবেন না। একদিন আগুন আপনার ঘরেও লাগবে। তাই আশপাশের মানুষের কথা একটু ভাবুন, একটু সজাগ করুন। গ্রামে গঞ্জে বিশেষ করে এই যে যারা কষাই এই জীবিকার সঙ্গে রয়েছেন, পশুপালন করেন, মাংস বিক্রি করেন, এদের কিন্তু এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মাধ্যমে কিন্তু এদের ওপরে কোপটা ফেলা হবে। অর্থাৎ মাংস যেটা আনঅর্গানাইজ সেক্টর, সেটা কর্পোরেটের হাতে পুরোটা চলে যাবে। অন্তত একবারে পুরোটা না হলেও ওরা ধাপে ধাপে পুরোটা, ওদের লক্ষ্য পুরোটাই নেওয়া, কিন্তু একবারে পারবে না। বিশেষ করে আমার বিশ্বাস ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা এটা প্রতিরোধ করবেন বেশি করে, বা তথাকথিত হিন্দু বলতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই, আমার অভিজ্ঞতায় বলছি। কারণ ওদের ক্ষেত্রে কিন্তু এখনও অনেকেই আছেন যারা ওই যে পদ্ধতিতে ওরা মানে মাংস কাটে, মানে জবাই করে আর কি, যে পদ্ধতিতে হালাল করা বলে, সেই পদ্ধতি ছাড়া অনেকেই এখনও একটা উল্লেখযোগ্য অংশ ওই তথাকথিত ব্লগার, নাস্তিক, প্রগতিবাদী এরকম মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছাড়া তাদের সংখ্যা কমই, এখনও কম। বাকিরা কিন্তু খান না। সুতরাং তাদেরকে এইভাবে কর্পোরেট মিট খাওয়ানো, প্যাকেজড মিট খাওয়ানো, যদিও ইউরোপের অনেক ক্ষেত্রে তথাকথিত ডিগ্রিধারী দের ইসলাম ধর্মাবলম্বী মানুষের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে, তো আমাদের দেশে এটা হবে সেই প্রক্রিয়া। ওরা তো শিক্ষা বিস্তার, ওদের আধুনিক শিক্ষা বিস্তার তো এই কারণেই। আমি কিন্তু এটাকে আবার ভাববেন না যে আমি সমর্থন করছি ওই জবাই টবাই, তা বলিনি। আমি কিন্তু ব্যাপারটা বলছি, ওরা কেন এটা করছে, উদ্দেশ্য কী? আমাদের মঙ্গলের জন্য করছে? না না না, এই প্রগতিশীলতার উদ্দেশ্য হলো আমাদের উপর টোটাল কন্ট্রোল কায়েম করা, যাতে করে ওদের কর্পোরেটের সেলফ থেকে আমরা মাংস কিনতে বাধ্য হই। তো আমি বাস্তবতা বলছি যে প্রতিরোধটা কোথা থেকে বেশি আসবে, এটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কেন আসবে, তাই তো। আর বাকি আমাদের যারা রয়েছি আমরা, বিশেষ করে তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তো তাদের পাশে আমরা কতটা থাকতে পারবো আমার সন্দেহ আছে। কারণ ভদ্রলোকরা ইতিমধ্যেই আমরা দেখেছি যে যখন তারা মুরগি কাটেন, তারা মুরগি খান, তারা মুখটা ওদিকে ঘুরিয়ে মুরগি কাটা দেখেন। ঠিক আছে, মানবিকতা। তো এই মানবিকতা কাজে লাগানো হবে। পেটাকে মাঠে নামানো হয়েছে, অর্থাৎ ওদেরকে এমন করে বোঝানো হবে যে চোখের সামনে যেহেতু হত্যাটা হচ্ছে না, অতএব আমাকে দেখতে হচ্ছে না, তাই কর্পোরেটের প্যাকেজ মিটটা আমার পক্ষে ভালো হবে। আমি মানবতাবাদীও হলাম, একদম স্ট্যান্ডার্ড হাইজিনিক জীবাণুমুক্ত মাংস পেলাম, একদম ঝাঝকঝকে এসি ডিপার্টমেন্টাল স্টোর বা মল থেকে আমরা কিনলাম। এটা একটা সভ্য হওয়া গেল, আরও এক ধাপ আমরা সভ্য হলাম, এমনটা ভাবানো হবে এবং অনেকে ভাববেন। কিন্তু তারা এটা ভাববেন না, তারা সভ্য হতে গিয়ে তারা বেশি রকম দরদি, মানবিক মানে পশু পাখির প্রতি মানবিক হতে গিয়ে কত লক্ষ কোটি মানুষের পেটে লাথি মারবেন, কত লক্ষ কোটি মানুষ যে জীবিকা হারাবেন আগামীতে, এই মানবিকতার নাম করে, যেটা ওরা ইতিমধ্যেই প্রচার শুরু করেছে। ক্রুয়েলটি ফ্রি মিট, তাই তো, ক্লিন মিট, হ্যাঁ, গ্রিন মিট, এরকম নামে বিভিন্ন নামে ওরা প্রচার শুরু করেছে। তো সেই খপ্পরে পড়ে আমরা অনেকেই, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা তথাকথিত, তারা কিন্তু ওই ফাঁদে পা দিয়ে নিজেদের অনেক মানবিক ভাববেন, পশু পাখি প্রেমী, কিন্তু কিছুই নয় ওটা। মানে সাধারণ গরিব মানুষ ওই মানে তাদের ওই দা দিয়ে কাটতো, বা তাদের যে অস্ত্র টস্ত্র আছে সেই সব, যাই হোক, সেটা দিয়ে কাটতো। তো সেটাই ওরা কর্পোরেটে ওই মেশিন দিয়ে কাটবে একবারে অনেকগুলো। জানেন তো ওদের স্লটার হাউস আছে, যেখানে একসাথে অনেক প্রাণীকে হত্যা করা যায়, সেটা আছে আমাদের দেশেও আছে, ইউরোপেও আছে। এটা আমাদের দেশে এখনও সংখ্যায় কম, কারণ এই মানুষগুলোই তো নিজেরাই তো এই কাজটা করে। তো এই মানুষগুলো যখন জীবিকাহীন হয়ে যাবে, তখন এই পশু পাখিরকে স্লটার করার জন্য এইসব কর্পোরেট কসাইখানা আরও বেশি বেশি সংখ্যায় গ্রামে গঞ্জেও আমরা দেখতে পাবো, শহরেও দেখতে পাবো।
তখন ওইখানে তো আমরা দেখতে পাবো না কিভাবে কাটা হচ্ছে, তাই তো? আমরা ওসব দেখি না, আড়াল করা থাকবে সুন্দর করে, হ্যাঁ। আমরা তখন বেশ সুন্দর নিজেদের সভ্য ভাবতে ভাবতে যারা তখনও টিকে থাকবো আর কি, হ্যাঁ। কেউ কেউ টিকে তো থাকতেই হবে, ধুকতে ধুকতে হলেও, ওষুধ খেতে খেতে হলে ওরা তো চায় অবশ্যই কিছু মানুষকে তো টিকে রাখতে হবে, নাহলে কী করে ল্যাব মিটটা কারা খাবে, অবশ্যই। মানে সুস্থ হয়ে টিকে থাকলে কিন্তু চলবে না, তাহলে আপনি তো ইউজলেস ইটার্স না। আপনাকে মানে প্রতি মাসে ওষুধপত্র খেয়ে আপনার মানে বাকি জীবনগুলো কাটাতে হবে। পাশাপাশি ল্যাব মিটটাও খাবেন, বা পাশাপাশি কর্পোরেট সেলফের মিটটা খেতে সভ্য হয়ে যখন ফিরে আসবেন, তখন দেখবেন আপনার পাড়াতে যে মাংসটি, যে যুবকটি ব্রয়লার মুরগি কেটে তাদের সংসার চালাতো, সেই যুবকটি ঝুলে পড়েছে বা রেল লাইনে গলা দিয়েছে। তো এটা শুনতে শুনতে আপনার মনে হবে, দূর কী করে যে মানুষ আত্মহত্যা করে, হ্যাঁ। আবার কেউ ভাববেন, দূর আপদ গেছে, হ্যাঁ, এরাই তো করোনা ছড়ায়, এরাই তো ঝামেলা, এরা তো ঠিক সভ্য নয়, ঠিকঠাক পাতেও দেওয়া যায় না, এরকম ভাবতে ভাবতে আপনারা ঘরে ফিরে হয়তো ঘুমিয়ে পড়বেন। তো কিন্তু ওখানেই কি চ্যাপ্টারটা শেষ হবে? হবে না। তখন আরও একটা চ্যাপ্টার শুরু হবে। তখন যদি আপনার সন্তান সন্ততি থাকে, সেই সন্তান সন্ততি অর্ধমৃতর মতো বেঁচে থাকবে, হ্যাঁ। ইউরোপ আমেরিকার অনেক সন্তান জানেন অটিজম কী হারে সেখানে বেড়ে গেছে এমএমআরের পরে, কিভাবে প্রতিটি যুবক যুবতীকে কী হারে কিছুক্ষণ পর পর টানতে হয়, স্টেরয়েড টানতে হয় আগে, হ্যাঁ। হাঁপানি, অ্যাজমা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ফার্মা কোম্পানির শিকার, হ্যাঁ। এরাই তো ফার্মা কোম্পানিকে ফুলে ফাঁপিয়ে দিয়েছে, কিন্তু ওরা এখন কিন্তু প্রতিরোধে নেমেছে, প্রতিবাদ করছে, আর তাই বাজারটা কিন্তু এশিয়ার দিকে ঘুরে গেছে। জনসংখ্যাও বেশি, কমলেও ভালো একটু, তাই না? আরও মনে রাখবেন, আপনি যখন এই অতি সভ্য হয়ে যাচ্ছেন, জন্তু জানোয়ার হত্যা কি অসভ্য ব্যাপার, ছি ছি, আদিম ব্যাপার, অমানবিক ব্যাপার, তখন পাশাপাশি আপনার আগামী প্রজন্মের জন্য কিন্তু কর্মসংস্থান কমে যাচ্ছে, হ্যাঁ। আপনিই তো বলেন কোনো কাজ ছোট নয়, না? যদিও আপনি মনে করেন কর্পোরেট টাই ঝুলিয়ে মার্সিডিস থেকে নামলেন, নামতে নামতে আপনি আপনার সামনে কোনো রিপোর্টার একটা মাইক্রোফোন দিল, তখন আপনি বললেন কোনো কাজই ছোট নয়। তো এই ধরনের ভণ্ডামও আমরা জানি, আমি জানি, কি আমি তাই মনে করি? না না, আমি করি না। আমি যে কোনো সময় যে কোনো পাড়ায় দাঁড়িয়ে চপ বিক্রি করতে পারি, ঘুগনি বিক্রি করতে পারি, আমি সেটা বিশ্বাস করি, বলে পারি। আমি গ্রামেগঞ্জে এখনও কোনো জায়গায় গেলে হয়তো কোনো দোকানে বসেছি, দোকানদারের সঙ্গে কথা বলছি, তাকে বোঝাচ্ছি, বা তার সঙ্গে একটা হৃদ্যতা গড়ে উঠেছে। সেখানে দোকানদার কোনো কাজে বাড়িতে গেল, কোনো হয়তো খেতে গেল, আমি সেই সময়টা কিন্তু দোকানটা সামলে দিই। তখন অবশ্য আমাকে দেখে আপনারা অনেকেই চিনতে পারবেন না। তো সুতরাং এটা কোনো ফ্যাক্টর নয়, আমি বিশ্বাস করি বলি, যা বলি বিশ্বাস করি তাই বলি আমি। কিন্তু আমরা সেটা বলি না, আমরা ভণ্ডামোর শিকার হয়ে গেছি, এটা সভ্যতার শিকার। রবি ঠাকুরের গানটা যখন আপনি মাইক্রোফোনের সামনে গাইছেন, সে সাজুগুজু করে চুলে বেল ফুল দিয়ে, পুরুষরাও গান, নারীরাও গান, পুরুষের মতো রাবীন্দ্রিক পোশাক পরেন, নারীরা নারীর মতো মানে যেভাবে সাজতে হয় পোশাক পরেন, ঠিক আছে। কিন্তু তখন যখন আপনি গানটা গান, মানবতার গান গান, রবি ঠাকুরের তো অনেক গান উপনিষদ থেকে অনুপ্রাণিত, তো তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। বসুধৈব কুটুম্বকমের গান, মানুষকে ভালোবাসার গান, তাই তো? সেটা যখন গান, তখন কি আপনি সেই গানের অক্ষরগুলোকে ফলো করেন? আপনি যেটা রেওয়াজ করে প্র্যাকটিস করেছেন, কি বলতে চেয়েছেন কবি সেখানে, আপনি কি সেটা অনুসরণ করেন? না, করেন না। হয়তো দু একজন করেন। তাহলে আপনার তখন লক্ষ্য কী থাকে? কটা ছবি উঠছে, আপনাকে কেমন দেখাচ্ছে, লোকজন হাততালি দেবে কি না, তাই তো? কতটা ভাইরাল হবে, এখন তো আবার সোশ্যাল মিডিয়াতে চলে আসবে সেই ভিডিও, মানে এইটা কমেন্ট কীরকম পাবেন, এটাই আপনি ভাবেন। গানটা তখন আর গান থাকে না, আপনার একটা জনপ্রিয় হওয়ার অশ্লীল মাধ্যম হয়ে যায়। অশ্লীল কেন বললাম বলুন তো? আপনি এখানে রবি ঠাকুরকে ব্যবহার করছেন, গানটাকে ব্যবহার করছেন। যদি সেই গানের লাইনের দু একটি লাইনের যোগ্য হয়ে ওঠেন,
তাহলে আমি এই স্বপ্নটা ফিরিয়ে নেব। যারা করেন কেউ কেউ নিশ্চয়ই আছেন, তাদের কাছে মার্জনা চাই, নইলে এটা অশ্লীল বেলেল্লাপনা বলে আমি মনে করি। এরকম অনেক বিদ্রোহী গান লোকে গায়, কারার হই লৌহ কপাট, ভেঙে প্যাল করলে লপাট, সাজুগুজু করে সুন্দর করে মানুষ গায়। সেটা কি মানুষ পালন করে? যদি করতো তাহলে সমাজের এই পরিণতি হতো না। তাহলে আমরা কি চাই? আমার সন্তান সাজুগুজু করে রবি ঠাকুরের একটা কবিতা, নজরুলের একটা কবিতা, বল বীর বল চির উন্নত মামসের, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির, বল বীর চির উন্নত মামসের। তাই তো গাইছে, আহ কি দারুণ! ওই দেখো আমার ছেলে কি ভালো বললো না? দারুণ বলল, তাই তো। তারপর ক্যারিয়ার, তারপর ওমা ওই ছেলেটার সঙ্গে খেলতে গেলি কেন রে? খেলাধুলা নিষেধ, পাড়ার ছেলে বস্তির ছেলে চলবে না। আর ভিখারি ভিক্ষুক চাইলে, পয়সা চাইলে কপালে হাত সেলাম, সেও শিখে গেল বাবাকে দেখে যে ভিখারি পয়সা চাইলে কপালে হাত ঠেকাতে হয়। বাহ, দারুণ, তাই তো। তারপর তাকে বলা হলো, আরে জানিস না এইসব ভিখারির কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা। হ্যাঁ, এরা সেজে থাকে, এরা ভণ্ড। সে বিশ্বাস করলো বাবাকে। সেই কপাল ঠুকতে 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 একদিন সত্যি সত্যি কপাল ঠোকার মতো পরিবেশ চলে এলো। তার নাম নিউ ওয়ার্ল্ড অর্ডার। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।